আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো বন্ধুরা, প্রথমে এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারছি যে এখানে অ্যাকচুয়ালি উদ্দীপকে 4টা বিন্দু দেওয়া আছে। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি, একটা পি কিউ আর আর হচ্ছে এস। আর এই 4টা বিন্দু আবার হচ্ছে কি একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু, চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু। আচ্ছা, এবার বলছে বিন্দু 4টি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। বিন্দু 4টা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে। আচ্ছা, এইগুলা বিষয় নিয়ে আমরা আলোচনা এই যে সমাধান করতে গিয়ে তখন কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবো আলোচনার মাধ্যমে। তো দেখো, প্রথমে এখানে ক নাম্বার যে কোশ্চেনটা দেওয়া আছে, এখানে বলা হয়েছে কিউ ও আর বিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার ঢাল নির্ণয় করো। এমন একটা সরলরেখা যেটা কিউ বিন্দু আর আর বিন্দু দিয়ে গেছে, তার ঢালটা আমাকে বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। দেখো বন্ধুরা, আমরা জানি ঢাল বের করার সূত্রটা জানি কি। যখন আমরা ঢাল বের করার আসলে সূত্র তোমার কোণের মাধ্যমে একটা আছে, সমীকরণ থেকে একটা আছে, আবার আছে কি বলতো দুইটা বিন্দু দেওয়া থাকলে। তো এখন আমাদের কিন্তু এখানে দুইটা বিন্দুই দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে ঢাল বের করার সূত্র কি হয়ে যায় বলতো, y2 মাইনাস y1 x2 মাইনাস x1, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটাই কিন্তু আমাদের ঢাল বের করার সূত্র যখন আমাদের দুইটা বিন্দু বলা থাকবে। তো আমাদের কিন্তু এখানে দুইটা বিন্দুই বলে দিচ্ছে, একটা বিন্দু বলে দিচ্ছে কিউ আর একটা বিন্দু বলেছে আর। যে উদ্দীপক থেকে এই বিন্দুগুলো আমরা হচ্ছে একটু নিয়ে নিই। কিউ বলছে -4,2 আর আর বিন্দুটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে তোমার হচ্ছে 6,-1। ওকে, এখন আমরা শুধুমাত্র কি করবো বলতো, এখানে ছোট্ট করে একটা কাজ করি, x1 y1টা লিখে দিই। কেউ যদি না লিখতে চায় তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু যদি একটু ছোট্ট করে লিখে দিই তাহলে আমাদের মান বসাতে অনেকটা সুবিধা হয়ে যাবে। ওকে, সহজ হয়ে যাবে। তাহলে এটা কি হবে বলতো, y2 মাইনাস y1, তাহলে -1 -2, আর এখানে হবে কি x2 মাইনাস x1, তাহলে 6 মাইনাস -4। এখানে কিন্তু অবশ্যই সূত্রের জন্য মাইনাসটা দিব, আর স্থানাঙ্কের মাইনাস তো আলাদাভাবে থাকবেই। ওকে, এরপরে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে -3, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। আর হচ্ছে কি ব্যাপার হবে বলতো, এখানে 6 আর 4 তখন যোগ করতে হবে। এখন যোগ করলে কত হবে, 10। যোগ করলে হবে 10। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঢাল কিন্তু আমাদের চলে আসছে। ওকে, দেখো এই যে -3/10। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব সরাসরি খ নাম্বার কোশ্চেনটাতে। এখানে বলা হয়েছে টি একটা বিন্দু যার স্থানাঙ্ক কি x, y। স্থানাঙ্ক x, y, তার মানে এটা x অক্ষ বরাবর x পরিমাণ গেছে, y অক্ষ বরাবর y পরিমাণ গেছে। ওকে, আচ্ছা, এরপরে বলছে যে এই বিন্দুটি কিউ ও আর বিন্দু থেকে সমদূরবর্তী হলে, তার মানে এই যে টি যে বিন্দুটা আছে এটার দূরত্ব কিউ থেকে যা, এই যে টি থেকে কিউ বিন্দুর দূরত্ব, ঠিক আছে, তাহলে এটা কত হবে বলতো, টি কিউ দূরত্বটা। তাহলে টি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব যা, এই টি বিন্দু থেকে আর বিন্দুর দূরত্ব একই। ওকে, তাহলে এটাই হচ্ছে সমদূরবর্তীর মানে। আর সমদূরবর্তী যদি হয়ে থাকে তাহলে প্রমাণ করতে বলছে 20x - 6y = 17। আচ্ছা, আমরা একটু দেখি। আমার এখানে বিন্দু দেওয়া আছে, একটা টি বিন্দু দেওয়া আছে x, y। টি বিন্দু বলে দিছে x, y। আর আরও একটা হচ্ছে আমার এখানে কিউ বিন্দু আর আর বিন্দু, দেখো কিউ বিন্দু আর আর বিন্দু কিন্তু অলরেডি আমরা হচ্ছে এখানে লিখে ফেলেছি। কিউ বিন্দু ছিল হচ্ছে আমাদের -4,2, কিউ বিন্দু ছিল -4,2, একটা 6, -1। তোমার হচ্ছে কিউ বিন্দু -4,2 আর আর বিন্দু হচ্ছে আমাদের 6, কত ছিল, 6, -1। ওকে, বিন্দুগুলো সাবধানে বসায় ফেলবো, 6, -1। ঠিক আছে, এখন বলছে আমাদের যে টি থেকে কিউ বিন্দু দূরত্ব যা, এই টি থেকে আর বিন্দু দূরত্ব একই। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা দূরত্ব যদি না বের করি তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো ব্যাপারটা। তাহলে আগে হচ্ছে আমাদের দূরত্বটা বের করতে হবে। আর দূরত্ব নির্ণয় আমরা সূত্র জানি যে বিন্দু যদি দূরত্ব বের করতে হয় তাহলে সেক্ষেত্রে সূত্র কি, x1 - x2 হোল স্কয়ার, y1 - y2 হোল স্কয়ার। এখানে আমরা যদি চাইতাম তাহলে y1 - y2 লিখতে পারতাম, আবার এখানে x2 - x1ও লিখতে পারতাম, ব্যাপারটা একই হইতো। ওকে, কোনো আলাদা কিছু হতো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখন সূত্রটা অ্যাপ্লাই করি, এইখানে টি
টি কিউ, টি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব। তার মানে এখানে হচ্ছে প্রথমটা এক্স এর পার্থক্যটা নিতে হবে আমার। তাহলে এক্স এর পার্থক্য বলতে এই যে দেখো এক্স মাইনাস, এই যে দেখো এইটা x1 মাইনাস x2, তাহলে সেক্ষেত্রে এটা কত হবে -4। ওকে, এরপর এটা স্কোয়ার দিয়ে দিব, পুরোটার উপরে রুট হবে, তাহলে রুটটাকে একটু বড় করে দিচ্ছি। এরপর আমরা অবশ্যই হচ্ছে সূত্রের জন্য প্লাস দিতে হবে। এরপরে y মাইনাস কত 2 দিতে পারবো, তাই তো? এই যে দেখো x1 মাইনাস x2 y1 মাইনাস y2, তাহলে সেক্ষেত্রে এটা কত হবে y মাইনাস 2 হোল স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু হালকা ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা একটু সহজেই হয়ে যাবে আমাদের জন্য। দেখো এটা কত হবে বলতো, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে x প্লাস 4 হোল স্কোয়ার y মাইনাস 2 হোল স্কোয়ার। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা টি আরটাও বের করে ফেলবো, টি আর আর, তাহলে কি x মাইনাস 6, এই দেখো x1 মাইনাস x2, তারপর কি বলতো y মাইনাস এই যে মাইনাস 1, যেহেতু অলরেডি আমাদের স্থানাঙ্কের মান নেগেটিভ, সেই জন্য আমরা কিন্তু একটু বুদ্ধি করে ব্র্যাকেট ইউজ করেছি। আমরা অবশ্যই মাইনাসের যে কোনো মাইনাস মান বসাতে হলে বা বসানোর আগে আমরা দুর্ঘটনা এড়ানোর জন্য অবশ্যই কি করবো বলতো, ফার্স্ট ব্র্যাকেট দিব, বা একটা ব্র্যাকেটের মধ্যে ওকে রাখবো, যেন ও আমার কোনো ক্ষতি না করতে পারে, যেন কোনো ভুল ক্যালকুলেশন না দেখাইতে পারে। ঠিক আছে, তাহলে x মাইনাস 6 হোল স্কোয়ার, এখানে আসবে কি বলতো y প্লাস 1 হোল স্কোয়ার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে টি কিউ আর হচ্ছে টি আর দূরত্বটা আমরা বের করে ফেলেছি। আর হচ্ছে কোশ্চেনে আমাকে বলছে যে এই দুইটা দূরত্ব সমান, এই দুইটা দূরত্ব কি বলতো সমান, তাহলে সেক্ষেত্রে টি কিউ দূরত্ব ইকুয়ালস টু কি বলতো টি আর দূরত্ব, টি কিউ দূরত্ব ইকুয়ালস টু টি আর দূরত্ব। তাহলে এই দূরত্ব দুইটা যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে এদের মানদ্বয় সমান হবে। তো দুইটা মান আমরা একটু দেখি, এখানে একটু লিখে ফেলি। একটা মান হচ্ছে রুট ওভার এক্স প্লাস 4 হোল স্কোয়ার, একটা ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 6 হোল স্কোয়ার, এটা ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এখন দেখো আমরা যদি চাই তাহলে দুই পাশে আমরা বর্গ করে দিতে পারি। সমান সমানের দুই পাশে একই কাজ করা যাবে। একই কাজ বলতে হচ্ছে কি, ধরো 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, উভয় পাশে বর্গ করলাম, উভয় পাশে ঘন করলাম, কিউব দিলাম, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু করা যায়, আমরা জানি। তাহলে সমান সমানের দুই পাশে আমরা কি করে দিলাম, বর্গ করে দিলাম। বর্গ করে দিলে ব্যাপারটা কেমন হবে বলতো, এই যে রুট কিন্তু উঠে যাবে। আমি কি বলতে যাচ্ছি, যে আমি যদি এখানে বর্গ দেই, এখানেও পুরোটার উপরে যদি বর্গ দেই দুই পাশে, তাহলে সেক্ষেত্রে দেখো বর্গ আর রুট কিন্তু উঠে যাবে। ঠিক আছে, বর্গ করলে রুটটা উঠে যায়। তাহলে সেই ক্ষেত্রে যেটা মুখে বললাম সেটাই হচ্ছে এখন করে দেখাচ্ছি, সেটা হচ্ছে x প্লাস 4। তোমরা চাইলে পাশে সাইড নোট দিয়ে দিতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু টিচার আর মাইন্ড করবে না। ওকে, মাঝে মাঝে টিচাররা মাইন্ড করে, তো সেই জন্য তোমরা একটু কষ্ট করে হলেও পাশে একটু লিখে দিও, সাইড নোট দিয়ে দিও যে বর্গ করে, উভয় পাশে বর্গ করে, হ্যাঁ, উভয় পক্ষে কি করে বর্গ করে। ওকে, এই কতটুকু লিখে দিও। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এখন ছোট্ট একটু ক্যালকুলেশন, সেটা হচ্ছে এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে, তাহলে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেখানে এখানে এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, সূত্রটা অ্যাপ্লাই করলে তারপর এখানে হবে 16, এখানে হবে, আচ্ছা এখানে -2 না -4, আর এখানে হবে হচ্ছে 4। ওকে, এরপরে ঠিকটা এইখানেও। ওকে, এটা কিন্তু আমরা লিখে ফেলেছি। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে আমাদের একটা ব্যাপার প্রমাণ করতে বলছে। ওকে, একটা ব্যাপার আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে 20x মাইনাস 6y ইকুয়ালস টু 17, 20x মাইনাস 6y ইকুয়ালস টু 17, এটাই হচ্ছে আমাদের প্রুফ করে দেখাইতে হবে। ওকে, তাহলে আমরা কিন্তু প্রুফের খুবই কাছাকাছি চলে এসেছি। কোশ্চেন পড়ে যতটুকু যা বুঝতে পেরেছি সেটাই আমরা হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। এখন আমরা দেখতেছি যে আমরা খুবই কাছাকাছি, প্রমাণের খুবই কাছাকাছি চলে এসেছি। কিভাবে চলে এসেছি, যে এখানে দেখো দুই পাশ থেকে এক্স স্কোয়ার বাদ, মানে এটা কিন্তু ইজ ইকুয়াল টুর এই পাশে, ইজ ইকুয়ালস টুর এই পাশে কিন্তু, হ্যাঁ, একটু গাঢ় করে দিলাম। তারপর দেখো এখানকার ওয়াই স্কোয়ার আর এখানকার ওয়াই স্কোয়ার বাদ চলে যাচ্ছে। ওকে, এগুলো অলরেডি তোমার হচ্ছে বাদ চলে যাচ্ছে। আর এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু লিখে ফেলি। 16 লিখে ফেললাম, -4y প্লাস হচ্ছে 4, তারপরে প্লাস 12x -36, আর এখানে হচ্ছে সবগুলো এক পাশে আনতেছি, তো 2y আর হচ্ছে -1।
ক্যালকুলেশন যেহেতু করবোই তাহলে সেক্ষেত্রে সবগুলো এক পাশে আসুক, তারপরে হচ্ছে একটা কাজ করি, সদিশ পদগুলো খুঁজে বের করি। দেখো এখানে হচ্ছে 8x এর সদিশ পদ হচ্ছে কি বলতো, এখানে যে 12x, তাহলে এই দুটো যদি আমি যোগ করি তাহলে কত 20x হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে আর কোনো সদিশ পদ কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে দেখো y এর সদিশ পদ আছে, এখানে দেখো -4y আর এখানে -2y, -4y আর হচ্ছে -2y, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই দুইটা সদিশ পদের যোগফল কত হবে বলতো, মানে মাইনাসে মাইনাসে প্লাস করতে হয়, সেজন্য যোগফল বললাম। তাহলে 4 আর 2 6y, ঠিক আছে। আর হচ্ছে এখানে দুইটা মাইনাসের জন্য আমরা প্লাস করছি, আর চিহ্ন বসাবো কি সবসময় বড় সংখ্যার আগের চিহ্ন, সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন কিন্তু আমি বসাবো। ওকে, আচ্ছা এরপরে আর কি করা যেতে পারে, আর একটু কাজ বাদ আছে, সেই কাজটা হচ্ছে দেখো এখানে ধ্রুবক পদগুলো 16 আছে, 4 আছে, তাহলে কত হলো 20, আর সেখানে হচ্ছে তোমার ধরো এখানে -37, তাহলে হচ্ছে তোমার 20 থেকে যদি -37 চলে যায় তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু -17 থাকে, ঠিক আছে, = 0, কারণ এই পাশে সব বলে চলে আসছে এখানে, তো সেটার জন্য ডান পাশে কিন্তু শুধুমাত্র 0ই অবশিষ্ট রয়ে গেছে। এখন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে চলে আসছি, -17 এই পাশে গেলে +17। এখন এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলেছিল, আর সেটা আমরা কিন্তু প্রুফ করতে পেরেছি, ঠিক আছে। এখন বন্ধুরা গ নাম্বার কোশ্চেন আমাদের যেটা বলা হয়েছে, আমরা এখন সরাসরি চলে এসেছি আমাদের হচ্ছে গ নাম্বার কোশ্চেনটাতে। তো গ নাম্বার কোশ্চেনে এখানে বলা হয়েছে যে PQRS, তার মানে তোমার উদ্দীপকে যেই 4টা বিন্দু দেওয়া ছিল PQRS, এই 4টা বিন্দু নিয়ে যে চতুর্ভুজটা তৈরি হয়, যে চতুর্ভুজটা তৈরি হয় তার ক্ষেত্রফল। তার মানে আমার এখানে মোটামুটি যে কথাটুকু বলা হচ্ছে সেটা হচ্ছে ক্ষেত্রফল নিয়ে কথা বলা হচ্ছে, তার মানে আমাদের অবশ্যই ক্ষেত্রফলটা বের করতে হবে, বুঝছো। আমরা যদি ভেঙে ভেঙে কোশ্চেনটা পড়ি আর হচ্ছে অঙ্ক করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়ে যাবে অঙ্কটা ভালোভাবে বুঝতে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল PQRS এর ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল তো জানো না তুমি, এটা বের করে ফেলো, চতুর্ভুজে ক্ষেত্রফলটা বের করে ফেলো। তাহলে সেই ক্ষেত্রে তো তোমার PQRS, তো নর্মালি আমরা যেই কাজটা করে থাকি, আর আমি তোমাদের বারবারই বলেছি যে যখনই আমাদের চতুর্ভুজের কথা বলা হবে তোমরা কিন্তু অবশ্যই কি করবে বলো তো, বিন্দুগুলা একটু হলো ছক্কাগজ স্থাপন করে নিবা, হয়তো নিজেদের মতন করে এঁকে করবা, না হয় অ্যাকচুয়ালি যে আমাদের গ্রাফ পেপারটা আমরা পাই সেখানে আমরা হচ্ছে করে নিব, মানে মানগুলো ঠিকভাবে বসাই নিব। কিন্তু শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে এইখানে তোমার একটু কষ্ট কমাই দিছে, তোমরা যারা কুমিল্লা বোর্ডে পরীক্ষা দিয়েছিলে তোমাদের একটু কষ্ট কম হয়ে গেছে শুধুমাত্র এই কথাটুকু বলায় যে এই যে তোমার PQRS 4টা বিন্দু আছে, এই যে PQRS 4টা বিন্দু, এই 4টা বিন্দু ঘড়ির কাঁটার বিপরীত দিকেই আবর্তিত করে। তার মানে এই বিন্দুগুলা কিন্তু তোমার আর নতুন করে বা হচ্ছে কষ্ট করে বসানোর কোনো দরকার নাই, কারণ কি এইগুলা যে ঘড়ির কাঁটার বিপরীত দিকেই আছে, মানে প্রথমে আছে P, তারপর আছে Q, তারপর আছে R, তারপর আছে S, এটা তোমাকে বলেই দিছে কোশ্চেনে। তাহলে তোমার কিন্তু আর কষ্ট করে বিন্দু বসিয়ে তারপরে ঘুরিয়ে দেখানো লাগবে না যে আসলে বিন্দুটা কিভাবে ঘুরতেছে, বা এইভাবে যদি আমি বিপরীত দিকে ঘুরি তাহলে আসলে কোন কোন বিন্দু আমরা পাই। ওকে, তাহলে এখন সুন্দর মতন আমরা P বিন্দু Q বিন্দুটা লিখে ফেলবো, জাস্ট এইভাবে P বিন্দু 3,4 -4,2, আর R বিন্দুটা হবে 6, -1, এটা হবে হচ্ছে SK,3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমার এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার PQRS চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলটা কত হবে আমরা একটু দেখি, হাফ দিব, তারপরে হচ্ছে কি বলতো এই বিন্দুগুলো এক এক করে বসাইতে থাকবো। তো এখানে ঘড়ির কাঁটার বিপরীতে আর আলাদা করে ঘোরানোর কিছু নাই, আমার হচ্ছে ওরা বলেই দিছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর অলরেডি ঘুরেই আছে। ওকে, তাহলে -4,2 আমি যে সুন্দরভাবে যেভাবে বিন্দুগুলো দেওয়া আছে আমি জাস্ট বসাই দিব, বিন্দুগুলা আমি জাস্ট বসিয়ে দিব। ওকে, এখন আমার কি করতে হবে, ওই যে একটা গল্প, যে গল্পটা আমি সবাইকে বলতে বলেছিলাম যে তোমরা এই ধরনের অঙ্ক, এই যে ক্ষেত্রফলের অঙ্ক আসলেই সুন্দরভাবে কি করবো বলো তো, তোমাদের যে ব্যর্থতা দিয়ে জীবনটা আমাদের শুরু হয়। ওকে, দেখো যে এইভাবে তখন ব্যর্থতার গ্রাফটা কি এমন হয় না, ব্যাপারটা দেখতে কিন্তু এমন হয়। তো এইভাবে প্রথমে গুণ করতে হবে, যে 3 দুগুণে কত বলো তো 6, এখানে কত মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +4, এরপরে 3 6 18, +18, এরপরে +4k,
এরপরে মাইনাস দিব, মাইনাস মানে ছোট্ট একটা পজ নিব, এই পজ নিয়ে এরপর আমরা একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করব, আর কামব্যাকে আমরা অবশ্যই সফল হয়ে যাব। এই যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, মাইনাস মাইনাসে প্লাস না, সরি এখানে হচ্ছে তোমার মাইনাস আর এখানে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস 16, এটা হচ্ছে 6 দুগুণা 12, এটা হচ্ছে মাইনাস কে, আর এটা হবে হচ্ছে 3 3 9। এরপরে হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করে দিই তাহলে সেই ক্ষেত্রে এটা কত হচ্ছে বলতো, 4 আর 6 হচ্ছে 10 আর 28, তাহলে হচ্ছে 28 প্লাস 4k। এরপরে হচ্ছে তোমার মাইনাস যেই তোমার 16 আছে আর হচ্ছে 12, তাহলে এখানে থাকে হচ্ছে -4 আর 3, তাহলে এখানে 5, তাই তো 5, আর হচ্ছে এখানে মাইনাস কেটা থেকে যায়। আশা করি এতটুকু ক্লিয়ার। এরপর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেটে তুলে দিব, তাহলে সেক্ষেত্রে এটা 28 প্লাস 4k, আর এখানে হবে -5 প্লাস k, এখানে হাফ দিব, হাফ দেওয়ার পরে তারপর আমরা একটু ক্যালকুলেশন করা যাবে সদিশ পদগুলা। 28 থেকে 5 গেলে এখানে থাকবে হচ্ছে কি বলতো 23, আর এখানে তোমার +5, এতটুকু রাখলেই হয়ে যেত। আর আমরা কিন্তু অবশ্যই জানি যে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, এটা আমরা জানি ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। কিন্তু এই যে কে তো একটা স্থানাঙ্ক না, এখানে কে দেখো এই যে এক্স এর একটা স্থানাঙ্ক, তো এক্স কি কখনো মাইনাস হতে পারে না? অবশ্যই কিন্তু পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু এই যে দেখো এই যে কে যে আমার একটা ঝামেলা করে দিতে পারে, ও যে মাইনাসও আসতে পারে, তো সেই জন্য এখানে আমি অবশ্যই কি করবো বলতো, এটা ধ্রুবক পদ থাকলে এখানে কিন্তু একটা মডুলাস চিহ্ন আমি কিন্তু দিয়ে দিব। অবশ্যই কি করবো বলতো, একটা মডুলাস চিহ্ন দিব। যখন আমি ধ্রুবক মান বের করতেছি এখানে অবশ্যই মডুলাস চিহ্ন দিব। ওকে, আচ্ছা এখন কেন দিলাম, কারণ হচ্ছে কে এর মান তো ঋণাত্মক হতে পারে, কে এর মান ঋণাত্মক কিন্তু হতেই পারে। ওকে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা একটা মডুলাস চিহ্ন দিয়ে দিলাম। যখনই আমরা, আর এতটুকু মনে রাখবো সবসময় যে আমরা যদি কখনো কোনো চলক পাই ক্ষেত্রফলের দিয়ে, ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে কোনো যদি চলক পাই, তাহলে সেখানে অবশ্যই মডুলাস চিহ্ন আমাদের রাখতেই হবে। ওকে, এরপরে আমরা একটু কোশ্চেনে আবার ফিরে যাই। এখানে আবার বলছে যে PQR মানে এটা হচ্ছে এই যে এখানকার যে 3টা বিন্দু আছে না, এই 3টা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ গঠন করা যায়। সেই 3টা, এই যে তোমার 3টা বিন্দু ত্রিভুজ গঠন করছে, তারও কিন্তু ক্ষেত্রফল নিয়ে কিছু একটা বলছে। তো তুমি কি জানো PQR এর ক্ষেত্রফল কত? জানো না? তাহলে আমরা একটু কষ্ট করে বের করে নিই, যেটা জানবো না এবং কোশ্চেনে বলা হয়েছে সেটা কিন্তু কষ্ট করে বের করে নেব। তাহলে PQR ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ দিব, তারপরে হচ্ছে এখানে যে বিন্দুগুলো আছে জাস্ট বিন্দুগুলো বসাই দিব। ওই যে দেখো তোমার হচ্ছে P বিন্দু 3,4, একটু বসাই দেই এখানে, তারপর বড় করে দিচ্ছি 3,4, তারপরে হচ্ছে Q বলছে -4,2, আর হচ্ছে 6,-1, তারপর যেই বিন্দু দিয়ে শুরু করছি সেই বিন্দুতে এসে শেষ। এরপরে এখন ক্ষেত্রফলটা বের করে ফেলবো, শেষ। মানে তোমার সমাধান শেষ হবে না, ক্ষেত্রফল বের করা শেষ। তাহলে এখানে কত হবে, 3 × 6, এরপরে এখানে এটা আড়াআড়ি গুণ করলে হবে হচ্ছে +4 আর হচ্ছে 24। ঠিক একই রকম এখানে যাবে হচ্ছে -16, এদিকে যাবে হচ্ছে 6 × 12, আর এখানে যাবে -3। ওকে, এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যদি আমি দেখি যোগ বিয়োগ করলে কত হয়, 24 আর 6 30 আর 4 34, আর হচ্ছে এইখানে আসবে হচ্ছে তোমার -16 আর 12 গেলে -4 আর -3 আসবে কত বলতো, -7, আর এটা সেটা মাইনাসে +7 হয়ে যাবে। এই ক্যালকুলেশনগুলো তোমরা হচ্ছে মুখে মুখেও করতে পারো, বা কেউ যদি চায় যে ক্যালকুলেটরে করে ফেলবে সেটা ক্যালকুলেটরে করে ফেলতে পারো, এটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তাহলে এটা কত হচ্ছে বলতো, ½ × 41, ½ × 41ই আমরা হচ্ছে রাখতে পারবো। কারণ হচ্ছে কি বলতো, আমাদের এখানে কোনো ঋণাত্মক মান আসে নাই, সেজন্য আমরা কোনো মডুলাস চিহ্ন দিব না। ওকে, আশা করি তোমরা হচ্ছে এতটুকু বুঝতে পেরেছো। এরপরে সরাসরি আমরা যে কাজটা করব সেটা কোশ্চেনে একটু চলে যাব, কোশ্চেনটাতে আবার চলে যাব। এইবার একটু পুরোপুরি পড়ে দেখি। বলছে PQRS চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে PQRS চতুর্ভুজ ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হয় সেই ক্ষেত্রফলটা আবার কি বলছে, PQR ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ। কি বললো? কিছুই তো বুঝলাম না। হ্যাঁ ভাই, আমরা জানি যে আমাদের হচ্ছে এই অঙ্কগুলো বুঝতে এক জায়গায় এসে একটু অসুবিধা হয়ে যায়। সেটা হচ্ছে কি, যে ভাইয়া কার সাথে যে গুণ করতে হয়, হ্যাঁ কার দ্বিগুণ কোনটা কি করলে কিভাবে হবে, এই জিনিসটা না আমরা বুঝতে পারি না। তো ভাইয়া
আমরা সবসময় মনে রাখবো এখন থেকে এই শর্টকাট, এই ছোট্ট একটা ট্রিক সবসময় মনে রাখবো যে ভাইয়া যাই বলুক না কেন, আগে আমরা দেখবো যে এই কোশ্চেনে কি বিষয় নিয়ে কথা বলতেছে। এখানে কি বয়স জানতে চাইছে, এখানে কি দিন জানতে চাইছে, নাকি ক্ষেত্রফল সম্পর্কে জানতে চাইছে। ভাই আমাদের এই পার্টিকুলার অঙ্কটাতে কিন্তু এখানে ক্ষেত্রফল জানতে চেয়েছে। ওকে, আমার কিন্তু বলছে ক্ষেত্রফল কত। তাহলে আমি একটু সুন্দর মতন একটু ক্ষেত্রফলটা একটু মার্কিং করব। এই যে দেখো ক্ষেত্রফল, এই একটা ক্ষেত্রফল, আবার হচ্ছে ত্রিভুজের আবার একটা ক্ষেত্রফল, তাই তো দুইটারই ক্ষেত্রফল বলছে। তো ভাইয়া যে বিষয়টা সম্পর্কে কথা হচ্ছে না, যেই বিষয়টা সম্পর্কে কথা হচ্ছে সেই বিষয়ে যার ওই যে তোমার হচ্ছে এখানে ক্ষেত্রফল নিয়ে কথা হচ্ছে, তাহলে এই দেখো এই ক্ষেত্রফলের সাথে মানে যার সাথে এর থাকবে, যার এককের সাথে এর থাকবে তাকেই আসলে গুণ ভাগ করতে হয়। তার মানে কি বললাম যে যার এককের সাথে, দেখো এখানে পি কিউ আর ত্রিভুজের এককের সাথে কি এর আছে না, দেখছো যে ক্ষেত্রফল এর সাথে কিন্তু শুধু ক্ষেত্রফল বলছে, তার মানে এর সাথে কোনো কিছু গুণ ভাগ করা তোমার লাগবে না। কিন্তু এইখানে তোমার কি বলছে বলো তো, এই যে ক্ষেত্রফল এর, তার মানে তোমাকে বলা হচ্ছে যে তুমি যে কষ্ট করে যে দুইটা ক্ষেত্রফল বের করছো, প্রথমে দুইটা ক্ষেত্রফল আগে সমান লিখে ফেলি। ক্ষেত্রফল তো সমান না, লিখে ফেলি দেখি। সমান না, সমান করে দিব, সমস্যা নেই। এখানে হবে 1/2 41, ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়া এখন তোমরা এসে বলবা যে ভাইয়া দুইটা তো সমান লিখলেন, কিন্তু সমান তো কোথাও বলা ছিল না। আমিও বলতেছি সমান বলা ছিল না, কিন্তু আমরা চাইলে একটু সমান করে লিখতে পারি। সেটা হচ্ছে কি যে দেখো ভাইয়া যার এককের সাথে এর আছে, এই যার এককের সাথে এর আছে বলতে কার এককের সাথে এর আছে বলতো, এই যে এই ত্রিভুজের এককের সাথে এর আছে। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা 3 গুণ করি, ত্রিভুজের ক্ষেত্রফলটাকে যদি আমরা 3 গুণ করি, তাহলে সেটা এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হয়ে যাবে। ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি 3 গুণ করি, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেটা আমরা একটু দেখি, যে এখানে এসে যদি আমরা একটু কষ্ট করে 3 গুণ করে দেই, তাহলেই দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করবো ভাইয়া, দেখো দুই পাশ থেকে আমরা চাইলে কিন্তু এই হাফ বাদ দিয়ে দিতে পারি। হাফ বাদ দিলে এখানে থাকবে 23 + 5k, মডুলাসটা থাকবে, আর হচ্ছে এখানে থাকবে এটা হচ্ছে তোমার দেখো 3 × জাস্ট 41, 3 × 41 করলে কত হয় বলো তো, 3 × 4 = 12, 3 অক্ষে 3, তাহলে 123, তাই তো। একবার 123 লিখে ফেলি। এখন ভাইয়া মডুলাসের যে কাজটা হয়, মডুলাসের ক্ষেত্রে যে ব্যাপারটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, কখনো যদি মডুলাস থেকে মানে এই কোনো চলকের মান বের করতে হয়, একটা চলক আছে যে চলকের মানটা মডুলাসের মধ্যে আছে, তাহলে সেই ক্ষেত্রে সেই মডুলাসটা তুলে দিলেই তোমাকে সাথে সাথে মডুলাস তুলছো, আর এই যে সাথে সাথে তার ডান পাশে বা যেই পাশে মডুলাস আছে তার বিপরীত পাশে তোমাকে একটা প্লাস মাইনাস চিহ্ন দিতেই হবে। কি বললাম যে মডুলাস দিয়ে তুমি কি বের করতেছো, এমনি তো তুমি মডুলাস তুলে দিতে পারো, যে কোনো ঋণাত্মক মান আছে ওটা বাদ হয়ে গেল মডুলাস দিয়ে। কিন্তু যদি তুমি মডুলাসের ভিতরে কোনো চলক থাকে আর সেই চলকের মান তুমি বের করতে চাও, অবশ্যই মাথায় রাখবো, চলকের মান যদি আমি বের করতে চাই, তাহলে মডুলাস তুলে দিলে ডান পাশে বা যেই পাশে মডুলাস আছে তার বিপরীত পাশে অবশ্যই তোমাকে প্লাস মাইনাস দিতেই হবে। যদি দাও তাহলে ঠিক, যদি না দাও তাহলে কিন্তু টিচার মার্ক কেটে দিবে, কিছু আংশিক মার্ক তোমার হচ্ছে কেটে ফেলা হবে। ওকে, তাহলে সেই ভুলটা আমরা অবশ্যই করব না। এখানে হচ্ছে প্লাসও হতে পারে, তাহলে প্লাস হলে একটা ব্যাপার ঘটবে, ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই যে দেখো এটা হবে, আর যদি মাইনাস হয় তাহলে এই পাশ তো ঠিকই থাকবে, এটা হবে -1 2 3। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 5k = দেখো এটা যদি তোমার হচ্ছে 23 এই পাশে যায়, তাহলে সেক্ষেত্রে এখানে কি হয়ে যাবে বলো তো, এটা 100 হয়ে যাবে, কারণ 123 থেকে যদি তোমার 23 চলে যায় তাহলে 100 থাকে, আর 5 দিয়ে তুমি যদি এটাকে ভাগ দাও তাহলে কি হবে বলো তো, 20, 5 20 100, ঠিক আছে। এটা কিন্তু এই পর্যন্তই হবে, k এর একটা মান চলে আসছে, আর আরেকটা মান যদি তুমি বের করো তাহলে সেক্ষেত্রে এটা কত হচ্ছে, তাহলে এই পাশে ছিল কি -123 তো আছে, আবার কি -23, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এটা -146, অতএব k = কত হবে, জাস্ট ভাগ করে দিলেই হয়ে যাবে, -146/5, এটাই হবে আমাদের অ্যান্সার, এটাও হবে আমাদের অ্যান্সার।
কারণ স্থানাঙ্কর মান বের করতে বলছো, তো স্থানাঙ্ক কোনোটা কিন্তু ভুল হতে পারে না। তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই এই যে অতএব কে ইকুয়ালস টু, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।